কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে বন্ধ ঘোষণা করা হয়েছে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান। নির্দেশ দেওয়া হয়েছে শিক্ষার্থীদের হল ছাড়তে। নির্দেশনা মেনে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের কিছু ছাত্রছাত্রী হল ছাড়লেও বেশিরভাগই আজও সারাদিন আন্দোলনে ছিলেন। কয়েকটি বিশ্ববিদ্যালয়ের অবরুদ্ধ করা হয়েছিল উপাচার্যদেরও। শিক্ষার্থীদের উপর হামলা ও কোটা সংস্কারের এক দফা দাবিতে বৃহস্পতিবারও নতুন করে কমপ্লিট শাটডাউন কর্মসূচির ডাক দিয়েছে আন্দোলনকারীরা। এদিকে আজ সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে সহিংসতা ও হতাহতের ঘটনায় নিন্দা ও দুঃখ প্রকাশ করে আদালতের রায় আসা পর্যন্ত শিক্ষার্থীদের ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আন্দোলনকারীদের সাথে মিশে যারা হত্যা ও লুটপাট করেছে তাদের বিরুদ্ধে বিচার বিভাগীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাসও দিয়েছেন তিনি। তবে এরপরও সব মিলিয়ে অনেকটাই থমকে গেছে দেশের সামগ্রিক শিক্ষা কার্যক্রম। দর্শক, এ নিয়েই আমাদের আজকের এখন প্রকাশ। আগামী 1 ঘন্টা আমরা এ নিয়ে বিস্তর আলোচনা করব। আমরা আলোচনার নাম দিয়েছি আজ ও আগামী। আলোচনা করতে আমাদের সাথে স্টুডিওতে আছেন শিক্ষাবিদ ও রয়্যাল ইউনিভার্সিটি অব ঢাকার ভাইস চ্যান্সেলর অধ্যাপক মেজবা কামাল, আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের সাবেক পরিচালক ও শিক্ষাবিদ অধ্যাপক ডক্টর আব্দুল হালিম। স্যার, আপনাদের স্বাগত। এছাড়া আমাদের সাথে যুক্ত আছেন সাবেক সচিব NI খান এবং আছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ডক্টর আবু নুমান। স্যার, আপনাদের স্বাগত। আমরা আপনাদের সাথে কথা বলবো। আমরা শুরুতে একটু যেতে চাই স্টুডিওতে, আমাদের সঙ্গে দুজন অতিথি রয়েছেন। শুরুতে একটু মেজবা কামাল স্যার, আপনার কাছে যেতে চাই। স্যার, একদম ছোট্ট করে যদি শুরুতে জানতে চাই, বাংলাদেশের ইতিহাসে আপনি একজন ইতিহাসবিদও বটে, এরকম একসঙ্গে সব শিক্ষা প্রতিষ্ঠান, স্কুল, কলেজ, মাদ্রাসা, সরকারি বেসরকারি সকল বিশ্ববিদ্যালয়ে এমনকি প্রাথমিক স্কুলে বন্ধ করার ঘটনা আগে আছে কিনা? আমার যতদূর মনে পড়ছে তাতে করে এরকম কোনো নজির আমাদের দেশে নাই, এবং এটা যে হতে হলো সেটা খুবই দুর্ভাগ্যজনক। এবং গতকাল আমাদের 6টি তাজা প্রাণ ঝরে গেছে। সেজন্য গোটা দেশ ব্যথিত, আমিও ব্যথিত, প্রধানমন্ত্রীও ব্যথিত হয়েছে। প্রধানমন্ত্রীও ব্যথিত, এবং আমি প্রত্যাশা করি যে এই রক্ত যেন আর না ঝরে, এবং সেজন্য এই কোটার সমস্যাটা নিয়ে আশু কিছু ব্যবস্থা নেওয়া দরকার। প্রধানমন্ত্রী বলেছেন রায় পর্যন্ত অপেক্ষা, রায় তো না, মানে শুনানি যেটা 7ই আগস্ট শুরু হতে যাচ্ছে তার ভিত্তি দিয়ে নিশ্চয়ই একটা রায় আসবে, সেটা পর্যন্ত অপেক্ষা করতে। ছাত্র সমাজ অপেক্ষা করলে আমি খুশি হতাম, কিন্তু ইতোমধ্যে তো তারা কর্মসূচি দিয়েছে, এবং যে কর্মসূচিটা দিয়েছে সর্বাত্মক শাটডাউনের, এই কর্মসূচিটা ঠিক ছাত্র সমাজের কর্মসূচির সাথে যায় না। কারণ ছাত্র সমাজের কর্মসূচি তো হওয়া উচিত কমপ্লিট শাটডাউন, মানে এটা কার্যত হরতালের কর্মসূচি, এবং এটা শুধু ঢাকা শহরের কর্মসূচি নয়, এটা গোটা দেশের জন্য একটা কর্মসূচি। আমরা অন্যান্য কর্মসূচির সময় দেখি যে বলা হয় জরুরি গাড়ি, গণমাধ্যম, তারা কিন্তু নির্দিষ্ট করে বলে দিয়েছে অ্যাম্বুলেন্স ছাড়া কোনো গাড়ি চলতে পারবে না, বা তারা আহ্বান জানিয়েছে না চালানোর জন্য। জি জি জি, সেটা বলেছে। আমার ধারণা অ্যাম্বুলেন্স বলার মাধ্যমে নিশ্চয়ই অন্যান্য ইমার্জেন্সি সার্ভিসেও বাধা প্রদান করা হবে না, কিন্তু আমি মনে করি যে এটা একটা রাজনৈতিক কর্মসূচি। একটা রাজনৈতিক দল যেভাবে রাজনৈতিক কর্মসূচি দেয় সেরকম একটা কর্মসূচির দিকে চলে গেল। তো আমি মনে করি যে আপনার এই বিষয়টা নিয়ে যারা কর্মসূচি দিয়েছেন তারাও ভাববেন। তবে বিচারের যে আমাদের উচ্চ আদালতে যে হিয়ারিংয়ের ডেট 7ই আগস্ট, সেটা তো এখনও 3 সপ্তাহ দূরে। অতদিন পর্যন্ত অপেক্ষা করা কিন্তু আমাদের কঠিন। আমি মনে করি যে যে জায়গা পর্যন্ত চলে গেছে আজকের পরিস্থিতি, তাতে করে অনতিবিলম্বে কিছু জরুরি ব্যবস্থা সরকারের তরফ থেকে নেওয়া উচিত, এবং সেই জরুরি ব্যবস্থা নিয়ে যাতে করে এই যে সিচুয়েশনটা হয়েছে, এই সিচুয়েশনের মধ্যে যে বাষ্প ঘনীভূত হয়েছে সেটাকে যেন বের করে দেওয়া যায়, সেই জন্য আপনার একটা ব্যবস্থা নেওয়া উচিত, দ্রুত নেওয়া উচিত। স্যার, আমাদের সঙ্গে রয়েছেন আব্দুল হালিম স্যার। স্যার, আমি জানতে চাচ্ছিলাম স্যার, এই যে পরিস্থিতি হলো, সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ, একই সঙ্গে আপনারাও একটা আন্দোলনে রয়েছেন, বেশ কিছুদিন যাবৎ ধরে কর্মবিরতিতে রয়েছে শিক্ষকরাও, আর এখন তো সরাসরি সব বন্ধই করে দেওয়া হলো শিক্ষা প্রতিষ্ঠান। আমাদের শিক্ষার অবস্থা কোন দিকে যাচ্ছে? ধন্যবাদ আপনাকে। আসলে
আমরাও এটা নিয়ে চিন্তিত, কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আন্দোলন, যেটা সারা বাংলাদেশেরই শিক্ষক আন্দোলনে শুরু হয়েছে, সেটা হলো আসলে প্রত্যয় স্কিমের যে বিষয়টি, এটা এবং 65 ইয়ার্স যে সময়সীমা ছিল, সেটা অবশ্য একটা সমাধান দিয়ে দিয়েছে। কিন্তু এই যে একটা বৈষম্য, যে প্রত্যয় স্কিমটা 24 সাল থেকে যাবে, 25 সাল থেকে গভর্নমেন্টের এটা যাবে, এটাও তারা একটা সমাধান দিয়ে দিয়েছেন। কিন্তু শিক্ষক সমাজের যেটা দাবি, আসলে আমিও মনে করি যে শিক্ষার্থীদের যে দাবিটা দ্রুত, স্যার বলেছেন সমাধান হওয়া উচিত। শিক্ষকের যে দাবি, তাদের যে সমাধানটা, এটা আরও গভর্নমেন্ট এখন তড়িৎ গতিতে কমিটি করে হোক, যেভাবে হোক, নেগোসিয়েশন হোক, কারণ শিক্ষক সমাজ সবসময় রেডি আছে, ডাকলেই তারা সাড়া দেবে। এবং সেই সমাধান প্রক্রিয়ায় আলোচনার মাধ্যমে একটা সমাধান দ্রুত আসা দরকার। কারণ শিক্ষা প্রতিষ্ঠান খুলতে হয়, কারণ এই শাটডাউনটা দিয়েছে তারা, আসলে কিন্তু শিক্ষা প্রতিষ্ঠান বন্ধই ছিল, কারণ আমরা তো ক্লাস কর্ম করছি না। আমরা যখন শুরু করেছি আমরা পরীক্ষা নিয়েছি, কিন্তু এখন সেই পরীক্ষাটাও নেওয়া বন্ধ হয়েছে। ক্লাস তো হয় না, পরীক্ষা হয় না, কিন্তু তারা শিক্ষার্থী কিন্তু এই বন্ধের মধ্যে তাদের কর্মসূচি দিয়ে, এখন কর্তৃপক্ষ সব বন্ধ করে দিয়েছে, প্রতিপক্ষ সব বন্ধ দিয়েছে। তাহলে আমরা আসলে কিন্তু ওরা কিন্তু তাদের কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। কিন্তু আমার কাছে মনে হয়েছে, এখন যদি তড়িৎ গতিতে শিক্ষকদের সমস্যাটা সমাধান হয়ে যায়, তাহলে আমাদের শিক্ষা কার্যক্রম যে কোনো মুহূর্তে আমরা শুরু করতে পারি। তাহলে বিশ্ববিদ্যালয় কিন্তু খোলার যে আমাদের একটা আনসার্টেন যে সময়টা দিয়েছে, কবে খুলবে জানি না, কিন্তু আমাদের একটা লক্ষণ তো শুরু হলো যে না, শিক্ষকদের সমস্যাটার সমাধান হয়েছে, এখন আমরা শিক্ষা কার্য চালাতে চাই। হ্যাঁ, তাহলে শিক্ষার্থীরা কিন্তু সে ব্যবস্থায়, সেই সাথে সাথে শিক্ষার্থীদের কিন্তু আন্দোলন যেটা রয়েছে, এটাও মাননীয় প্রধানমন্ত্রী যে কথাটা বলেছেন, এবং আমাদের বিজ্ঞ আদালত, বিশেষ করে আমাদের চিফ জাস্টিস, উনি যে অবজারভেশন দিয়েছেন, আমার কাছে মনে হয়েছে পত্রিকাটা, পেপার পত্রিকা আমরা সবাই হয়তো পড়ি নাই, কিন্তু এটা যদি পড়তো, উনি কিন্তু চমৎকার কথা বলেছিলেন। যে আমার কাছে মনে হয়েছে, ব্যক্তিগতভাবে মনে হয়েছে, যে আইটা দিয়েছিল মুক্তিযুদ্ধ কোটার পক্ষে, সেই আইয়ের এগেনস্টে এটা কিন্তু আপনার শুনানিটা 7 তারিখ পর্যন্ত নিয়েছে, কারণ সময় নিয়েছে। সময় নেওয়ার অর্থ হলো যে আপনি বিপক্ষ যারা আমরা কোটা বিরোধী আন্দোলনে গেছি, তাদেরকে শুনানি, কারণ একটা পক্ষ তো আর শুনানি হয় না, বরঞ্চ দেখা যায় সময় প্রয়োজন, বরঞ্চ দেখা যায় গভর্নমেন্ট আর ওইটাকে বিপক্ষ হয়ে গিয়ে ওটাকে আরও কীভাবে স্থিত অবস্থায় নেওয়া যায়, ওটা থেকে বেরিয়ে আসা যায়, বা কোঠার আপিল করেছে যে তাতে কোঠার আগের অবস্থায় থাকে এটা। কিন্তু এখন যদি গভর্নমেন্টের কাছে যদি অবস্থানটা, যদি আমাদের কোটা বিরোধী শিক্ষার্থীরা যারা নেতৃত্ব দিয়েছে, তারা যদি ওখানে যে হিয়ারিংয়ে অংশ নেয় যে আমাদের এই দাবি, তাদের দেখা যাবে তাহলে পক্ষেও আসতে পারে। তাহলে কিন্তু দেখা যায় সময়টা তারা দিচ্ছে না, তারা মাঠে রয়েছে। আমরা ফিরবো, একটু যেতে চাই সাবেক সচিব এনআই খান, যোগ করতে চাই। স্যার জি, সেটা হচ্ছে যে বিজ্ঞ আদালত যে রায় দিয়েছিলেন, হ্যাঁ, তার মধ্যে কিন্তু একটা চমৎকার সমাধানের পথ তারা তৈরি করে দিয়েছিলেন। তারা বলেছিলেন যে আপনার কোটা ব্যবস্থা পুনর্বহাল হচ্ছে, কিন্তু সরকার যদি মনে করে তাহলে এটা বাড়াতে বা কমাতে পারবে, সংযোজন, বিয়োজন, পরিবর্তন, 4টা শব্দ ছিল, সবই করতে পারবেন। তো এই সুযোগটাকে গ্রহণ করে কিন্তু ইতোমধ্যেই যদি সরকার একটা কমিশন গঠন করতেন এবং তাকে যদি পর্যালোচনার দায়িত্ব দিয়ে দিতেন, যে আপনার বিভিন্ন সময়ে বিভিন্ন সরকার কোটাগুলো প্রবর্তন করেছেন, যে যখন যেমন প্রয়োজন বোধ করেছেন তখন করেছেন, এটা কোনো কেন্দ্রীয় পরিকল্পনার অধীনে গড়ে ওঠেনি। কাজেই এটা এখন পর্যালোচনা করে আজকের দিনে কি ধরনের কোটা দরকার, সেই ব্যাপারটা নির্ধারণ করে তারা কিন্তু আদালতকে সহায়তাও করতে পারতেন। মানে আদালত কিন্তু সুযোগ দিয়েছিল, কিন্তু আমি মনে করি যে আমাদের দেশ পরিচালনার দায়িত্বে যারা আছেন তারা কিন্তু দেরি করে ফেললেন। সেটি হতে আমি জানি না, হয়তো দ্বিতীয় পরে এখনো সুযোগ রয়েছে, স্যার আমরা একটু যেতে চাই এনআই খান স্যারের কাছে। স্যার, আপনি নিশ্চয়ই আমাদের কথা শুনছিলেন, এতক্ষণ আমরা স্টুডিওতে কথা বলছিলাম। আমরা যে বিষয়টিতে আলোচনায় রয়েছি যে সামগ্রিক শিক্ষা কার্যক্রমটা স্থবির হয়ে গিয়েছে, আগ থেকেই পাবলিক বিশ্ববিদ্যালয় বা উচ্চশিক্ষার যারা শিক্ষক ছিলেন তারা একটা আন্দোলনে ছিলেন, এর মধ্যে কোটা আন্দোলন শুরু হয়ে
সংস্কারের দাবিতে একটি আন্দোলন চলছিল, সেখান থেকে শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থেই শিক্ষা বোর্ড, শিক্ষা মন্ত্রণালয়, ইউজিসি, বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের যে সিনেট রয়েছে তারা সবাই মিলে সব বন্ধ করে দিল। তাহলে মানে আমাদের যারা শিক্ষার্থী রয়েছে, সামগ্রিক শিক্ষা কার্যক্রমটাই একদম এখন বন্ধ রয়েছে। তাহলে আমরা কোন দিকে যাচ্ছি স্যার? আমি আমার জীবনের প্রথম থেকেই যদি অন্যদিকেও কাজ করেছি, কিন্তু প্রাইমারিতে কাজ করেছি ডিজি হিসাবে, সেকেন্ডারিতে কাজ করেছি জয়েন্ট সেক্রেটারি হিসাবে, শিক্ষায় কাজ করেছি, আর থ্রু আউট মাই লাইফ আমি কিন্তু ট্রেনিংয়ের সাথে কাজ করেছি, ক্লাস নিয়েছি। কিন্তু আগের একটা কথা আমি জের ধরে বলি, আসলে কিন্তু অ্যাপিলেট ডিভিশনে যখন পেন্ডিং থাকে, স্টে করে দিয়েছে, যখন হাইকোর্ট থেকে যে ডিটেল রায় দিয়েছে তখনও কিন্তু স্টে আছে। সুতরাং সরকার কিন্তু এই বিষয়ে আইনত কিছু বলতে পারে না। আমার কাছে মনে হয় যদি অ্যাপিলেট ডিভিশন থেকে যে হিয়ারিং, এটা যদি সেটা ওনাদের ব্যাপার, যদি এগিয়ে আসে, আরও এগিয়ে নিয়ে এসে দ্রুত ওই আগের যে ডেট আছে তার থেকে এগিয়ে এনে সোমোটো যদি কিছু একটা করেন, সরকারকে দায়িত্ব দেয়, তখন করতে পারে। তাছাড়া কিন্তু এই যেটা শুনছি এটা কিন্তু পারবে না, এটা আইনের ব্যত্যয় হবে, কখনোই হয় না কোনোদিন। আদালত কিন্তু আবার বলেছে সরকারও চাইলে পারবে, ধারণা না। আদালত যখন বলেছে তখন কিন্তু এটা কিন্তু ডিটেল রায় দিয়েছে, কিন্তু অ্যাপিলেট ডিভিশন স্টে আছে। তখন আদালত যদি প্রথমেই বলে দিত, স্টে যদি না হতো তাহলে পারতো, কিন্তু এটা কোনো অবস্থাতে পারে না। আমি বুঝি না, আমি অনেক বছর আইন পড়িয়েছি বিশেষ অ্যাডমিন একাডেমিতে, অন্য জায়গায় এটা কিন্তু হয় না। এক, দুই হচ্ছে যেটা বলছিলেন শিক্ষা কার্যক্রম স্থগিত, আসলে একটা জলোচ্ছ্বাস কখন সবচেয়ে বেশি হয়? যখন মানে একটা ঝড় হয়, যখন সাইক্লোন হয়, কিংবা একই সাথে যদি জোয়ার হয় সেই সময়। কিন্তু মনে হচ্ছে একসাথে শিক্ষক আন্দোলন, তার সাথে শিক্ষার্থীদের এই আবেদন, এই সব মিলে কিন্তু একসাথে একাকার হওয়ার জন্যে এটা এত গুরুতর হয়েছে। আর আরেকটা কারণ হচ্ছে যে এটা এখন আরও বেশি গুরুতর, তার কারণ মানুষের চেয়ে বড় কিছু নেই, একটা জীবন কিন্তু ফেরত পাওয়া যায় না। সবসময় সংযমী হওয়া উচিত। এই জন্য মানুষের জীবনের যেখানে আশঙ্কা থাকে, আর সেটা যখন ইয়াংদের হয়, শিশুদের, বাচ্চাদের বা অল্পবয়স্কদের, তখন স্পেশাল সতর্কতা নেওয়া উচিত, কোনো সন্দেহ নেই। আমি কিন্তু এই টেলিভিশনেই কয়েকদিন আগেই, কিন্তু মাত্র সপ্তাহ আগে আমি বলেছি, আমার আশঙ্কা হচ্ছিল, আমাদের তো অভিজ্ঞতা আছে, আমরা যখন কাজ করেছি, আমরা যখন বিশ্ববিদ্যালয়ে পড়েছি, তখন সবচেয়ে বেশি টার্বুলেন্ট পিরিয়ড ছিল। আমরা দেখেছি কি হলে কি হতে পারে। এরপরে চাকরিতেও কিন্তু টার্বুলেন্ট সময়ে কাজ করেছি, পুলিশের সাথেও। আমার সন্দেহ হয়েছিল, আমি সেদিন কয়েকদিন আগেই কিন্তু বলেছি যে আমি আশঙ্কা করছি যে বড় আকারের সংঘাত হবে এবং জীবন আশঙ্কাও হতে পারে। আমরা বলেছিলাম কয়েকদিন আগে, এবং তাই আসলে হলো। এবং কোভিডের সময় শিক্ষা ক্ষতিগ্রস্ত হয়েছে, এখনও আমার মনে হচ্ছে, আমরা জানি না কতদিন এটা চলতে থাকবে, তবে এর একটা বিরাট রেশ থাকবে। স্যার, আমি আপনার কথা ধরে একটু চট্টগ্রামে যেতে চাই। চট্টগ্রামে আমাদের সঙ্গে একজন শিক্ষক নেতা রয়েছেন, আমি আপনার ঠিক কথার সূত্র ধরে তার কাছে জানতে চাই। অধ্যাপক ডক্টর আবু নোমান স্যার রয়েছেন। স্যার, যেটি বলছিল এনআই খান স্যার, যে তারা একটি শঙ্কার মধ্যে ছিল যে এমন একটি সংঘাতময় পরিস্থিতি হতে পারে। একই সঙ্গে হাইকোর্ট থেকেও বলা হয়েছিল যে প্রধান বিচারপতি যে অনুশাসন বা তিনি যে মন্তব্যগুলো করেছিলেন, সেখানে শিক্ষকদেরকে বলেছিলেন যাতে ছাত্রদের এই আন্দোলন বা ছাত্রদের ক্লাসে ফিরিয়ে নেওয়ার জন্য তিনি বিশেষ করে উপাচার্যদের একদম নির্দিষ্ট করে বলেছিলেন ব্যবস্থা নিতে হবে যাতে ছাত্ররা ক্লাসে ফিরে আসে। সব মিলে আপনারা কেন এই পরিস্থিতিটা ট্যাকেল করতে পারলেন না? গতকালকে আমরা দেখেছি চট্টগ্রামে ব্যাপক সংঘাত হয়েছে। সব মিলে শিক্ষা কার্যক্রমটা আপনাদের এখানেও একই অবস্থা। আপনাকে ধন্যবাদ এবং এখন টিভিকেও ধন্যবাদ জানাচ্ছি। এটি আসলে খুবই দুঃখজনক। আপনার আমি 6টি তাজা প্রাণ চলে গেল আপনার, এটার জন্য আমি আসলে খুব মনোবেদনায় আছি, কষ্টে আছি একজন শিক্ষকের। কিন্তু সেটি সবচাইতে কষ্টের বিষয় যে ছাত্রের মৃত্যু দেখা।
এবং আমরা ব্যক্তিগতভাবে মনে করি, আমরা যারা শিক্ষকতায় আছি, আমরা মনে করি যে যে উচ্চশিক্ষার যে প্রতিষ্ঠান, যে কোনো শিক্ষার যে প্রতিষ্ঠানগুলি আছে, সেখানে জ্ঞান যেমন সৃজন হয়, জ্ঞান বিতরণ হয় এবং নতুন নতুন গবেষণার দ্বার উন্মোচিত হয়। কিন্তু যে ঘটনাটি ঘটে গেল সেটি আমাদের জন্য, কারোর জন্য কিন্তু কাঙ্ক্ষিত নয়। আপনি যেটি বলেছেন যে এটি শুধুমাত্র চট্টগ্রামে নয়, সারা বাংলাদেশে গতকাল যে বিষয়টি ঘটে গেল, এটির জন্য এটি কাঙ্ক্ষিত ছিল না এবং আমরা এটিকেও কামনাও করিনি। আপনি যদি দেখেন যে এই যে কোটা যে পদ্ধতি, এটি কিন্তু আমাদের সংবিধানেই রয়েছে। আমাদের সংবিধানের যে 29 অনুচ্ছেদ, সেখানের 1 নম্বর এবং 2 নম্বর যে 29-এর যে সাব অনুচ্ছেদটি রয়েছে, সেখানে কোটার ব্যাপারে বলা হয়েছে। কিন্তু কোটা পদ্ধতির কথা স্পষ্টভাবে কোটা শব্দটি উল্লেখ করা হয়নি, সেটি অনুচ্ছেদ 29(3) এবং সেখানে বলা হচ্ছে যে এই কোটা, এটা সময়ে সময়ে পরিবর্তিত হবে, যেটি মিসবাহ কামাল স্যার বলেছে। কারণ কোটা কখনো এক এক সময় এক এক রকম হতে পারে না। কারণ সেখানে অনগ্রসর শ্রেণীর কথা বলা হয়েছে, যদিও অনগ্রসর শ্রেণী বলতে কী বোঝানো হবে সেটিকে সেখানে ব্যাখ্যা দেওয়া হয়নি। কিন্তু আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মুক্তিযুদ্ধের পরপরই মুক্তিযোদ্ধাদের জন্য 30% কোটা, তখন কিন্তু সেটি খুবই যথার্থ ছিল। এবং এরপরে আমরা দেখেছি অনগ্রসর শ্রেণী হিসাবে মহিলারা অন্তর্ভুক্ত হয়েছে, আমাদের ক্ষুদ্র নৃতাত্ত্বিক জনগোষ্ঠী যারা আছে তারাও অন্তর্ভুক্ত হয়েছে। আমি বিশ্ববিদ্যালয় শিক্ষকতায় দীর্ঘদিন ধরে জড়িত, সেখানেও আমি দেখেছি বিশ্ববিদ্যালয়ে শিক্ষা কার্যক্রমেও কিন্তু কোটার ব্যবস্থা রয়েছে এবং সেটি কিন্তু অবস্থা এবং সময়ের পরিপ্রেক্ষিতে সেটি পরিবর্তিত হয়, সেটি সংস্কার হয়। এখন আসলে যে প্রশ্নটি আপনি করেছেন, যে সেটি হচ্ছে যে চট্টগ্রামে ঘটনাটি ঘটে গেল, এটি আসলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে নয়, সেটি বাইরে। আমি বলছিলাম যে ভিতরে অভ্যন্তরে যেখানেই হোক না কেন সেটি কখনো কাঙ্ক্ষিত নয়। এবং আমাদের সুপ্রিম কোর্ট যে প্রধান বিচারপতি আমাদের উপাচার্যগণকে আপনি যেটি বলেছে, সেটি আমি যতটুকু জানি যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা এবং প্রক্টরদেরকে অনুরোধ জানিয়েছেন, তারা সেটি ছাত্রদেরকে তারা সেটি হয়তো তাদের যে ভূমিকা ছিল এবং তাদের যে দায়িত্ব ছিল সেটি তারা সেটি কনভে করেছে। কিন্তু আসলে বিষয়টি হচ্ছে যে ছাত্রদের এখানে কিন্তু ছাত্রদের বরং অভিযোগ রয়েছে যে তারা শিক্ষকদের খুঁজে পায় না, ভিসি বা অন্যান্য যারা শিক্ষক নেতা তাদের কিন্তু তারা বরং আরো খুঁজে পায় না তাদেরকে রক্ষা করবার জন্য বা তাদের কথা শোনার জন্য, এমন অভিযোগ কিন্তু আছে আপনাদের বিরুদ্ধে। না, এটি ছাত্রদের থাকতেই পারে, স্বাভাবিক। কিন্তু আসলে এটি তাদের অভিযোগ অনেকাংশে মাঝে মাঝে সঠিকও হতে পারে। কিন্তু ছাত্ররা শিক্ষকদেরকে খুঁজে পাবে না, ভাইস চ্যান্সেলরকে খুঁজে পাবে না। কিন্তু এই গতকাল যে ঘটনাটি ঘটলো, তারা তো প্রত্যেকটা ভাইস চ্যান্সেলরকে খুঁজে পেয়েছে। আজকে দেখেন আপনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরকে তারা অবরুদ্ধ করে রেখেছে। তারা, আপনি যদি দেখেন, আমি ছাত্রদের প্রতি তাদের যে আন্দোলন আছে সেটার প্রতি সহমর্মিতা রেখেই বলছি, আমরা কখনো চাই না ছাত্ররা শিক্ষকদেরকে মারধর করুক। এটি কখনোই কিন্তু কাঙ্ক্ষিত নয়। কোনোভাবেই হতে পারে না। কখনোই চাই না ছাত্ররা আপনার বিশ্ববিদ্যালয়ের, না, এটি কখনোই কাঙ্ক্ষিত নয়। ছাত্ররা তাদের যে আন্দোলন করবে, সে আন্দোলন ছাত্রদের আন্দোলন, ছাত্ররাই তো যুগে যুগে নেতৃত্ব দিয়েছে। আপনি যদি দেখেন আমাদের যত গণতান্ত্রিক আন্দোলন, যে মহান ভাষা আন্দোলন থেকে শুরু করে 69-এর গণ অভ্যুত্থান বলেন, আমাদের মহান মুক্তিযুদ্ধ বলেন এবং স্বৈরাচার বিরোধী আন্দোলন বলেন, ছাত্ররাই কিন্তু। জি স্যার, আমি আপনার সাথে আবারও ফিরবো। আমাদের সঙ্গে রয়েছেন মিসবাহ কামাল স্যার। একটু জানতে চাচ্ছিলাম যে মানে এই যে পরিস্থিতিটা তৈরি হলো সামগ্রিক শিক্ষা কার্যক্রম নিয়েই, এটি আসলে এড়ানো যেত কিনা? কোনো পথ কি ছিল না, কোনো পন্থা কি ছিল না যেটি এড়িয়ে হলেও এর একটি সমাধান করে বা অন্য কোনো উপায়ে যাতে শিক্ষা কার্যক্রম প্রভাবিত না হয়? স্যার সে উত্তর জানবো। তবে দর্শক, তার আগে ছোট্ট একটি বিরতি, ফিরছি একটু পরে, সঙ্গে থাকুন। ফিরলাম। বিরতির পরে কথা বলছিলাম শিক্ষার বর্তমান অবস্থা নিয়ে। আমরা একটু যেতে চাই মিসবাহ কামাল স্যার আপনার কাছে। স্যার, আমি যেটা বলছিলাম যে এটি বর্তমান যে একটি পরিস্থিতি তৈরি হয়েছে, এটি এড়ানো যেত কিনা, এর সঙ্গে একটি বিষয় যুক্ত করতে চাই, একদম কোড আনকোড করে বলতে চাই। প্রধানমন্ত্রী আজকের যে জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন, সেখানে তিনি একটি কথা বলেছেন যে আমার বিশ্বাস আমাদের ছাত্র সমাজ উচ্চ আদালত থেকে ন্যায় বিচারই পাবে, তাদের হতাশ হতে হবে না। এই কথায় কোনো বার্তাও রয়েছে কিনা ছাত্রদের জন্য, কোনো ইতিবাচক বার্তা? স্পষ্টত এর মধ্যে ইতিবাচক বার্তা আছে এবং এর মধ্যে দিয়ে আমি যেটা বুঝি সেটা হচ্ছে যে প্রধানমন্ত্রী বলতে চাইছেন যে ছাত্ররা কোটা সংস্কারের যে দাবি তুলেছে, সেই কোটা সংস্কারের সিদ্ধান্ত তারা পাবে। এবং আমি মনে করি যে এটা একটা খুবই পজিটিভ বার্তা।
সর্বোচ্চ পর্যায় থেকে প্রশাসনের। কাজেই সেই বার্তার উপরে ছাত্রছাত্রীদের আস্থা রাখা দরকার। তবে যে পরিস্থিতি ইতোমধ্যে তৈরি হয়ে গেছে, বিশেষ করে গতকাল এবং আজকে মিলে, তারপরে কিন্তু কর্মসূচি আসছে, প্রধানমন্ত্রীর বক্তব্যের পরেও কর্মসূচি আসছে এবং আমার ধারণা যে আরও কর্মসূচি আসবে, কেননা এর মধ্যে তো এর সাথে আরও অন্যান্য শক্তি যুক্ত হয়ে গেছে। জি, ফলে আপনার ঘোষণা দিয়ে হয়েছে, যে ঘোষণা দিয়ে আমরা দেখছি সবাই যুক্ত হচ্ছে, ঘোষণা দিয়ে বিভিন্ন শক্তি যুক্ত হয়ে গেছে। তো আমি এখানে একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে যে শিক্ষা কার্যক্রম যে স্থবির হয়ে গেছে আপনি বলছেন, এখানে কিন্তু কতগুলো বিষয় আছে। একটা হচ্ছে শিক্ষক ধর্মঘট, একটা হচ্ছে ছাত্রদের যে দাবি দাওয়া ভিত্তিক আন্দোলন, তার সাথে আছে এটা তো আর শুধু শিক্ষাঙ্গনের মধ্যে সীমিত নয়, এটার সাথে সরকার যুক্ত হয়ে গেছে, বিভিন্ন রাজনৈতিক দলগুলো যুক্ত হয়ে গেছে, সব মিলিয়ে বিষয়টা অনেক দূর পর্যন্ত গড়িয়ে গেছে। তো শিক্ষকদের ধর্মঘটের বিষয়ে এক অল্প কথাই বলবো, সেটা হচ্ছে যে দেখুন, আমাদের শিক্ষক সমাজ ক্রমাগতভাবে সকল দিক দিয়ে তারা কিন্তু বৈষম্যের শিকার হয়েছেন। এবং আজকে যদি আপনি দক্ষিণ এশিয়ায় দেখেন, তাহলে সবচেয়ে কম যে বেতন পান দক্ষিণ এশিয়ার মধ্যে সেটা বাংলাদেশের শিক্ষক সমাজ। সেটা প্রাথমিক বিদ্যালয় থেকে শুরু করে আপনার একেবারে বিশ্ববিদ্যালয় পর্যন্ত। আপনি গবেষণার সুযোগ বলেন, কিংবা আপনি লাইব্রেরি ফ্যাসিলিটি বলেন, রিসার্চ ফ্যাসিলিটি বলেন, এবং ছাত্রদের যে পড়াশোনার সুযোগ সুবিধে, সব কিছু মিলিয়ে, এমনকি ছাত্রদের যে অ্যাকোমোডেশন সহ, শুধু তো আর বেতন একমাত্র খরচ নয়, একটা শিক্ষা জীবনের জন্য অনেক খরচ। এই সব কিছু মিলিয়ে শিক্ষাঙ্গন কিন্তু আসলে খুব পিছিয়ে আছে। তো এই সব কিছু মিলিয়ে তার সাথে বোঝার উপর শাকের আটির মতো যুক্ত হয়েছে এই যে পেনশনের প্রসঙ্গ। তো ফলে আপনার শিক্ষকদের জন্য ধর্মঘটে যাওয়া ছাড়া কোনো পথ ছিল না। এখন ছাত্ররা যে কোটার কথা বলছেন, কোটাটা কিন্তু দেখুন, মানে এই দফায় যখন 1 জুলাই কোটার আন্দোলনটা শুরু হলো, তখন কিন্তু প্রথম থেকেই কোটা সংস্কারের কথা বলা হয়েছে। হ্যাঁ, প্রথম পর্বের আন্দোলনে কিন্তু গোড়ার দিকে একটা কনফিউশন ছিল যে কোটা বিরোধিতা ছিল, যে কোটা দরকার নাই। হ্যাঁ, বিশেষ করে মুক্তিযোদ্ধা কোটা প্রসঙ্গে ছিল। কিন্তু আপনার এবার কিন্তু প্রথম থেকেই বলা হয়েছে যে কোটা সংস্কারের কথা। এবং আমি মনে করি যে কোটাটা খুব দরকার। এবং আমি এই প্রসঙ্গে বলতে পারি যে ধরুন মার্কিন যুক্তরাষ্ট্রের মতো দেশে, সেখানেও কিন্তু আদিবাসীদের জন্য কোটা আছে, আফ্রো আমেরিকানদের জন্য কোটা আছে। আপনি যুক্তরাজ্যের যদি কথা বলেন, সেখানে তো আপনার ইকুয়ালিটি কমিশন আছে, এবং সেখানে ইডিআই কমিশন আছে, মানে ইডিআই বলতে ইকুয়ালিটি, ডাইভার্সিটি অ্যান্ড ইনক্লুশন কমিটিসগুলো আছে সমস্ত প্রতিষ্ঠানগুলোতে, যাতে করে তারা এই যে ডাইভার্স পপুলেশন এবং যারা আনইকুয়াল ট্রিটমেন্টের শিকার, তারা যেন ইনক্লুশনে সমান সুযোগ পায়, সেগুলো নিশ্চিত করা। এটা তো একটা কোটা ব্যবস্থা। তো সেগুলো আছে, তো পৃথিবীর সর্বত্র কোটা আছে। তো আমাদের এখানে পিছিয়ে পড়াদের জন্য কোটাটা দরকার। তবে আপনি দেখুন, বিভিন্ন সময়ে বিভিন্ন সরকার কোটা ইন্ট্রোডিউস করেছে, কিন্তু সময় তো পাল্টেছে। পুনর্মূল্যায়ন দেখানো হয় না আমাদের দেশে। একটা জিনিস যে পুনর্মূল্যায়ন করা, যে 2 বছর পর বা 3 বছর পর এটা আবার নতুন করে কোটা রিশাফল, সেটি কিন্তু আমাদের এখানে দেখা যায় না। এইটা আপনার কখনোই করা হয়নি। যে যেমন ধরুন আমি বলি, আপনার বাংলাদেশের সংবিধানে নারীদের জন্য সংসদে আসন সংরক্ষণ করা হয়েছিল, কিন্তু সেটা কিন্তু 30 বছরের জন্য করা হয়েছিল। পরে আবার আরেক দফায় আমাদের সাংসদরা মনে করেছেন যে এটাকে আরও কিছুদিন দরকার আছে, তারা আবার আরও 20 বছরের জন্য বাড়িয়েছেন সম্ভবত। তো এখন এই যে তার মানে একটা সময় ভিত্তিক হয়, বঙ্গবন্ধুর ক্ষেত্রে হওয়া দরকার, হ্যাঁ, সময় ভিত্তিক হওয়া দরকার। বঙ্গবন্ধু যখন মুক্তিযোদ্ধাদের জন্য 30% কোটা করেছিলেন দেশ স্বাধীন হওয়ার পরে পরে, তখন কিন্তু এই যে মুক্তিযোদ্ধারা দেশে ফিরে এসছেন, তাদের কর্মসংস্থান দরকার ছিল। বঙ্গবন্ধু প্রশাসনে মুক্তিযুদ্ধের চেতনাকে যারা ধারণ করে, যারা যুদ্ধ করেছে, তাদেরকে প্রশাসনের সাথে পেতে চেয়েছেন। বঙ্গবন্ধু তখন 30% কোটা করেছেন, আমি মনে করি অত্যন্ত সঠিক ছিল। কিন্তু আপনার এখন 52 বছর পরে, 53 বছর পরে আমার 30% দরকার আছে কিনা, সেই কথাটাই বলছে। অবশ্যই কোটা দরকার মুক্তিযোদ্ধাদের জন্য এবং আরও অন্যান্যদের জন্য। হ্যাঁ,
যেমন সেটা কত সেটা নিয়ে আলোচনা করা যেতে পারে, সেটা নিয়ে আলোচনা জি স্যার। আমি আপনার কাছে ফিরবো, একটু যেতে চাই ইনাই খান স্যার আপনার কাছে। স্যার একটু জানতে চাইবে, আপনি আমার কথা নিশ্চয়ই শুনতে পাচ্ছেন, যেটি বলছিলেন মেজবাহ কামাল স্যার যে অবশ্যই মুক্তিযুদ্ধের কথা থাকবে, তিনি বলছেন যে সেটি কতটুকু থাকবে তা নিয়ে হয়তো আলাপ আলোচনা হতে পারে, এবং যারা আন্দোলন করছে তারাও সেই কথাটাই বলছে। স্যার সেটি বলছিলেন। আমি আপনার কাছে জানতে চাই, এখন যে পরিস্থিতিটা রয়েছে একদম আমরা দেখছি স্কুল পর্যায় থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় সবাই একটি পরিস্থিতির মধ্যে রয়েছে, শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে। এই পর্যায়টাকে শুধুমাত্র কোটার মধ্যে এখন বিষয়টি আছে, না এখানে কোটা ছাড়াও বিষয়টি অন্য জায়গায় চলে গেছে সামগ্রিক পরিস্থিতিটা? আমার মনে হচ্ছে এখন না, কিছুদিন আগেও আমি দেখেছি, আমি বলেছি শিক্ষকদের আন্দোলন, তারপরে কিছু আইজি মহোদয় এবং আরও একজনের দুর্নীতির বিষয়গুলো এসছে, সবগুলো একাকার হয়েছে। আমি আন্দোলনকারীদের বলতে শুনেছি এই টেলিভিশনেই, টক শোতেই, যে এইটা আমলাদের দুর্নীতির কথা। সুতরাং আগের থেকে অনেক বাইরে চলে গেছে, কারণ এই জিনিসটা তো ডাইট ডাউন হয়ে গিয়েছিল। কিন্তু যখন কোর্ট থেকে একটা রায় হলো হঠাৎ, এবং সেই রায় কিন্তু একটা আদেশ হলো, রায় ঠিক না, একটা আদেশ হলো, সেটা কিন্তু সম্পূর্ণ ছিল না, পরে সেটা সম্পূর্ণ করা হলো। প্রথমেই যদি এটা হতো তাহলে হয়তো একরকম হতো, আমার মনে হয় না যে বড় আকারে কিছু হতো, কিন্তু পরবর্তীকালে দেওয়া হয়েছে। এই জন্য অনেকেই ভুল বুঝছে যে এখন সরকার করতে পারে, কিন্তু আমি নিশ্চিত যে সরকারের অ্যাপিলেট ডিভিশন থেকে নির্দেশ না আসা পর্যন্ত কিছুই করতে পারবে না। এক অ্যাপিলেট ডিভিশন যদি আগে এটা একটা ডিসিশন দেয়, তবে আমার মনে হয় যেহেতু এসেছে একটা যেটা স্টে আছে, না অবশ্যই হাইকোর্ট তো সোমোটো অ্যাপিলেট ডিভিশন অনেক কিছু করতে পারে। এখন যে হাইকোর্ট থেকে যে ডিসিশনটা দিয়েছিল ওটার উপরেই রায় হবে। আমাদের অভিজ্ঞতায় বলে হয়তো এটা সরকারের কাছেই দিয়ে দেবে, যে সরকার করবে। আমার এই বিষয়ে একটা ব্যক্তিগত মতামত আছে, আমি মেজবাহ কামাল ভাইয়ের সাথে একমত। কারণ হচ্ছে যে কোটা অবশ্যই থাকতে হবে। আমি বিশেষ ভাইভাতে যে দেখেছি এখন মেয়েরা আসতে পারছে না, তো আমার কাছে মনে হয়েছে যে একটা বুদ্ধি করলে কেমন হয়। আমি যদি উপজাতি হই, কিন্তু আমি যদি এডিশনাল আইজি হই, আমি যদি সচিব হই, তাহলে আমার মেয়ে আমার ছেলে কেন পাবে? আমার মনে হয় এখন সময় এসেছে একেবারে বটম 20% যারা পুয়ারেস্ট অফ দি পুয়ার, হার্ডকোর পুয়ার, এরকম 20%-এর জন্য কোটা থাকা উচিত। এবং 20%-এ যারা থাকবে, ওই 20%-এর 50% পুরুষ, 50% মহিলা। আবার ওই মানে 50% মহিলা কোটা, আবার ওই 50% মহিলা এবং পুরুষ কোটার ভিতরে প্রতিবন্ধী থাকতে পারে, মুক্তিযোদ্ধা থাকতে পারে, এবং উপজাতীয় থাকতে পারে। এবং সেটা সময়ের সাথে হেরফের হওয়া উচিত। কেন? তার কারণ অনেক সময় পাওয়া যায় না, কিন্তু এক কোটায় এক এক বিষয়ে যদি একটা দিয়ে না পাওয়া যায়, অন্যটা দিয়ে সেটা পুনর্ভরণ হবে। আর একটা জিনিস, এটা পুয়ার লোকদের কথা, যেমন আজকাল কিন্তু কৃষকের ছেলেমেয়েরা আসছেই না, আমি এটা বুঝে বলছি, আমি জেনে বলছি। সুতরাং পুরো একটা নতুনভাবে চিন্তা করা উচিত। এটা শুধু আউটসাইড বক্সে চিন্তা করতে হবে, কনভেনশনাল চিন্তা হবে না। কিন্তু স্যার নিশ্চয়ই আমরা মনে করি আপনার যে থিওরিটা নিশ্চয়ই রাষ্ট্রের উচ্চ পর্যায়ে শুনতে পাবে, নিশ্চয়ই আপনার এই থিওরিটা তারা গ্রহণ করবে। আমরা স্যার আমি আপনার আবারও ফিরবো। স্যার একটু আপনার কাছে জানতে চাচ্ছিলাম, স্যার এই যে আন্দোলনটি চলছে, আপনি কি মনে করেন, আপনি একজন শিক্ষক হিসেবে, আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক, সাবেক একটি ইনস্টিটিউটের পরিচালকও, আপনারা শিক্ষার্থীদের বা আন্দোলনরত শিক্ষার্থীদের আরও একটু নিয়ন্ত্রণে রাখতে পারতেন কিনা, বা শিক্ষকদের যে ভূমিকা এটা দরকার ছিল এই শিক্ষা কার্যক্রম ব্যাহত না হয়, সেটি আসলে কতটুকু করতে পারছেন? স্যার আমি সে উত্তর জানবো। তো দর্শক নিচ্ছি, তার আগে আবার ছোট্ট একটি বিরতি, ফিরছি একটু পরে, সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও ফিরলাম, কথা বলছিলাম শিক্ষা ব্যবস্থা নিয়ে, বিষয় আজ ও আগামী। আমরা একটু ছিলাম ডক্টর আব্দুল হালিম স্যার আপনার কাছে, আপনারা শিক্ষকরা কতটুকু এই যে পরিস্থিতিটা নিয়ন্ত্রণ করতে কি কি করা দরকার ছিল, বা আরও কতটুকু পারতেন? আমরা আসলে নিয়ন্ত্রণ করা সুযোগ ছিল না, সোজা আমরা যদি পেতাম সেটা করা যেত। কারণ হলো 1 জুলাই থেকে কিন্তু শিক্ষকরা স্ট্রাইকে চলে গেছে, আন্দোলনে চলে গেছে। আমরা যে ক্লাসরুমে তাদেরকে নিয়ে আসবো সেই সুযোগ কিন্তু আমাদের নেই। আপনারাই ক্লাসরুমের বাইরে রয়েছেন। আমরাই ক্লাসরুমের বাইরে রয়েছি, আমরাই পরীক্ষার ব্যবস্থাপনার বাইরে রয়েছি। তাহলে এই শিক্ষার্থীদের কিভাবে আমরা নিয়ে আসবো? এবং এমনটি হতে পারতো না যে এত বড় একটি পরিস্থিতি, তাহলে আমরাই প্রত্যাহার করে আমরা ক্লাসরুমে ফিরে যাই? সেটা হতে পারে,
কিন্তু গভর্নমেন্ট কিন্তু সেটা আলোচনার দ্বার উন্নত করা হচ্ছে। তাহলে গভর্নমেন্ট থেকে আমাদেরকে সেটা আমাদের কিন্তু সবসময় কিন্তু আমরা আমি আগেও বলেছি, বিশ্ববিদ্যালয় প্রশাসন, বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি, যার ফেডারেশন, তারা কিন্তু রেডি। এবং আপনি জানেন যে একবার বোধহয় ডেট দিয়েছিলেন, আবার সেটা চেঞ্জ করেছেন, আবার চেঞ্জ করেছেন। যা হোক, এইভাবে কিন্তু আন্দোলনটা তারাকে ওইভাবে শিক্ষকদের সাথে সমঝোতায় আসতে পারে নাই। তো এখন সমঝোতা না আসতে পারলে তো শিক্ষকরা তো অনড় রয়েছেন। কারণ যেটা স্যার বললেন, এখন কিন্তু তাদেরকে বিভিন্ন উদাহরণ দিয়ে দেখলেন যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা কিন্তু আসলে অবহেলিত, সুযোগ সুবিধা থেকে বঞ্চিত। এখন তাদের যদি এই সময়ের মধ্যে তাদের তিনটে অংশ, যেমন আপনি যদি চিন্তা করেন যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সর্বোচ্চ ডিগ্রিধারীরা এত কিছু গবেষণা বলেন, তাদের কন্ট্রিবিউশন বলেন, সব কিছু নিয়ে চিন্তা করেন, তাদের কিন্তু সেই সুযোগ সুবিধা থেকে বঞ্চিত। কারণ আমরা যারা প্রশাসনে আছি, যারা আমার পাওয়ার আছে, তাদেরটা আমরা করছি, কিন্তু আমরা প্রশাসনে থেকে এই শিক্ষক সমাজের কথা কিন্তু ভাবি নাই যে তাদেরকেও আমার লেভেলে নিয়ে আসি। আমি যদি সুপার গ্রেডে যাই, হয় নট শিক্ষক তাদের যোগ্যতা না যে সুপার গ্রেডে 2-4টা যেতে পারবে না, এটা তো হতে পারে। স্যার, আমি আপনার কথা সূত্র ধরে একটু যেতে চাই, যেহেতু শিক্ষক নেতা আমার সঙ্গে রয়েছেন, অধ্যাপক ডক্টর আবু নোমান চট্টগ্রাম থেকে। স্যার, আপনার কাছে আমি জানতে চাইবো যে এখন যে পরিস্থিতি তৈরি হলো, পুরো দেশব্যাপী একটি একদম জাতীয় সংকট তৈরি হয়েছে, এই জাতীয় সংকট বিবেচনায় আপনাদের যে একটি আপনারা ক্লাসরুমের বাইরে রয়েছেন, কর্মবিরতিতে রয়েছেন, এটি প্রত্যাহার করা উচিত কিনা বা করবেন কিনা, যে ঠিক আছে আপনারা নিজেরা আগে ফিরে আসুন ক্লাসরুমে, এরপরে সংকটটি কাটানো যায় কিনা? দেখুন, আমরা তো দেশ এবং জাতির ক্রান্তি লগ্নে, যে কথা আমি আগেও বলেছি, শিক্ষকরাই কিন্তু এগিয়ে এসছে। আমাদের আসলে সেটি হচ্ছে যে আমাদের ফেডারেশনের মিটিং চলছে আপনার, আমরা করব না যে তা নয় আপনার, কিন্তু এখন আসলে পরিস্থিতি যেভাবে দাঁড়িয়েছে, আমি মনে করি যে সরকারের পক্ষ থেকে আজকে প্রধানমন্ত্রী যে বক্তৃতা দিল, আমার মনে হয় যে এটি খুবই চমৎকার, এবং উনি আসলে আশা প্রকাশ করেছেন যে ছাত্ররা অবশ্যই ন্যায় বিচার পাবে, এবং উনি এটাও বলেছেন যে একটি বিচার বিভাগীয় তদন্ত কমিটির মাধ্যমে যে হত্যাকাণ্ডগুলি হয়েছে সেগুলির সুষ্ঠু তদন্ত হবে এবং বিচার হবে আপনার। এবং একই সাথে আমি মনে করছিলাম যে আলোচনার মাধ্যমে সব কিছু করা সম্ভব, আমাদের এখন এত হতাশ হলে চলবে না। এই যে তারা কমপ্লিট শাটডাউন দিল, এই যেটি শুরুতে মেজবা কামাল স্যার বলেছে, যে এটি ছাত্রদের এভাবে কিন্তু আন্দোলনের তাদের যে প্রকৃতি, অথবা এটি হতে পারে না। এটি একটি মনে হচ্ছে একটি রাজনৈতিক দল, এবং আমরা দেখেছি যে 1 জুলাই থেকে ছাত্ররা যে আন্দোলন করেছে, এবং সাম্প্রতিককালে ছাত্রদের যে গত 2-3 দিনের যে আন্দোলন, এটির কিন্তু গতি প্রকৃতি কিন্তু পরিবর্তন হয়েছে। কারণ এই আন্দোলনে অন্য যে আপনার বিষয়গুলি ছিল, অন্য যারা ছিল, তারা কিন্তু রাজনৈতিকভাবে তারা কিন্তু যোগদান করেছে, এবং এই জন্যই আমরা মনে করি যে ছাত্ররা যে ধ্বংসাত্মক কর্মকাণ্ড চালিয়েছে, এটা ছাত্রদের নয়, কিন্তু সেখানে অছাত্র ঢুকেছে, সেখানে বহিরাগত ঢুকেছে। কিন্তু আমি এখন মনে করি সরকারের পক্ষ থেকে যারা এখন আন্দোলন করছে, তাদের সাথে যদি আপনার আলোচনায় বসা হয়, আলোচনা বসলে অনেক কিছুই কিন্তু প্রশমিত হয়। আমরা দেখেছি যে আমরা শিক্ষকরা যখন এই আমাদের যৌক্তিক দাবিতে আমরা যখন আন্দোলন করেছি, সেই আন্দোলনে আসলে বসাটাও কিন্তু দেরি হয়ে গেছে। আমি প্রথমে একটি তারিখ দিয়েছিল, পরবর্তীতে সেটা আমরা 13 তারিখ বসলাম। এটি যদি আমরা আগে বসতাম, হয়তো সেখান থেকে কাঙ্ক্ষিত ফলও কিন্তু আপনার বের হয়ে আসতো। এই জন্যই আমি মনে করছিলাম এখন ছাত্ররা যে পর্যায়ে চলে গেছে, এখন আমাদের কিন্তু আসলেই উচিত হবে যে এই আন্দোলনে যারা নেতৃত্ব দিচ্ছে তাদের সাথে সরকার এবং যথাযথ কর্তৃপক্ষের বসা। আরেকটা বিষয় আমি একটু বলতে চাই, যে যেহেতু এখানে আদালতের কথা উঠেছে, আমি কিন্তু আইনের ছাত্র, আইনের শিক্ষকও বটে আপনার। আমি মনে করছিলাম দেশ এবং জাতির ক্রান্তি লগ্নে আমাদের উচ্চতর আদালত, আমাদের সুপ্রিম কোর্ট একটা ভূমিকা রাখতে পারে। তার সেই ক্ষমতা কিন্তু আছে যে এই সুপ্রিম কোর্টের আপনার অ্যাপিলেট ডিভিশন, আমাদের প্রধান বিচারপতিতে আহ্বানও জানিয়েছেন, তারা সুমোটো অথবা সেই একটা ভূমিকা নিয়ে তারা যদি, কারণ 3 সপ্তাহের যে তারিখটি আছে, সেখানে যদি ন্যায় বিচার পাওয়ার জন্য আমরা ততদিন পর্যন্ত যদি অপেক্ষা করি, এদিকে যদি তাদের সাথে যদি আলোচনায় যদি বসানো হয়, এদিকে কমপ্লিট শাটডাউন, আবার ওদিকে রাজনৈতিক দলের সাথে মুখোমুখি সংঘর্ষ, এগুলির কারণে কিন্তু আমাদের আরও মারাত্মক এবং চূড়ান্ত। জি স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। একটু যেতে চাই ডক্টর ইনাই খান স্যার। একটু পয়েন্ট করে দিই। জি স্যার। সেটা হলো যে আপনার যে শিক্ষা কার্যক্রম ব্যাহত হবে বলছিলেন, আমরা দেখেন করোনাকালীন সময়ে যে কাজটা হয়েছিল, এত লস হয়েছে, হায়ার এডুকেশনে কিন্তু আমরা পুষিয়ে নিয়েছি, আমাদের জন্য সেশন যে নেই আমরা কভার করে নিয়েছি। হায়ার এডুকেশন সেটা সম্ভব, এবং 1 জুলাই থেকে আমাদের যে কার্যক্রম সেটা আর 15 দিনও যায়, কোনো সমস্যা নেই, কিন্তু সমস্যার সমাধানটা হওয়া উচিত এবং আমরা সেটা পুষিয়ে নিতে পারবো। কিন্তু লয়ের যে ক্লাস যেগুলো আছে, যেমন প্রাইমারি সেকেন্ডারি বলেছেন, সেগুলো হয়তো এখনও শুরু হয় নাই, সেটা আগামীকাল থেকে শুরু হবে বন্ধ। তাদের কিন্তু শুরু হয়নি, বন্ধ শুরু হবে কাল থেকে।
তাদের তো খুবই একটা সমস্যা হবে না, কিন্তু সমস্যাটার সমাধান এইচএসসি পরীক্ষাও কিন্তু স্থগিত করা হয়েছে। স্থগিত করা হয়েছে। জি, আমি আসবো, একটু যেতে চাই এনআই খান স্যার আপনার কাছে। স্যার, এই সামগ্রিক যে পরিস্থিতি, আপনি কি মনে করছেন শিক্ষকদের আন্দোলন বা প্রত্যাহার করে তাদেরকে বরং ছাত্রদের ক্লাসে ফিরিয়ে আনতে তাদের উদ্যোগ নেওয়া উচিত কিনা? আর আজকের যে প্রধানমন্ত্রী তাদেরকে যে আহ্বান জানিয়েছেন, সেই আহ্বানে অন্তত আন্দোলনকারীদেরকে সাড়া দেওয়া উচিত কিনা? দেখুন, যে ক্ষতিটা হয়েছে এটা কখনোই পূরণ হবে না। তার কারণ আমি দেখছি বেশ কিছুদিন যাবৎ, যেমন শিক্ষার্থী টিচার, শিক্ষার্থী সরকার, শিক্ষার্থী সরকারি কর্মচারী যেভাবে ইনটক্সিকেটেড করা হয়েছে, এবং মিডিয়াতে অনেকে আসে, টকশোতে আসে, আইনি বেআইনি যা খুশি একটা বলে দেয়। এই সম্পর্ক কখনোই আর এই যে জেনারেশন, এই যে গ্যাপটা হলো, যে পারসেপশন হলো, কিন্তু হবে না। তবে আর একটা বিষয় হচ্ছে, আমার বলতে চাই, আমাদের দেশে শিক্ষার যে কালচার, এটা আজকে না। শিক্ষকদের সাথে শিক্ষার্থীদের ওইভাবে ইন্টারাকশান, ওইভাবে এনগেজ হয় না। যদি ওইভাবে এনগেজ হতো, ওইভাবে ইন্টারাকশান হতো, হয়তো একটা কারণ আছে রেশিও শিক্ষক স্টুডেন্ট, তাহলে কিন্তু ভাইস চ্যান্সেলরকে আটক করা বা কথা চোখের সামনে, সেটা কিন্তু পারে না। আমরা তো চাকরি করে দেখেছি, আমি নিজে ফেরিঘাটে কাজ করেছি আরিচাতে, তখন ট্রাক ড্রাইভার এবং ফেরি কর্মচারীদের কত মারামারি হয়েছে। রাজশাহীতে করার সময় নেগোসিয়েশন, কিন্তু যখন খুব উত্তেজনা চলে সে সময় কিন্তু নেগোসিয়েশন করা যায় না, তখন সে সময় বসলে ওখানে মারামারিও হয়ে যায়, হাতাহাতি হয়ে যায়, আরও খারাপ পরিস্থিতি হয়, অপমান হতে হয়। অনেকে যাদের অভিজ্ঞতা নেই, এরা কিন্তু এই বিষয়গুলো বুঝবে না। আমার যেটা মনে হয়, এইটা এখন কোর্ট থেকে একটা সমাধান আসতে হবে। কোর্ট থেকে যদি বলে তারা কোর্টের কথা বলে দেয়, ফিনিশ, অথবা তারা যদি সরকারকে দিয়ে দেয়, আমার বিশ্বাস সরকারকে দিয়ে দেবে। আমার অভিজ্ঞতা থেকে বলে কোর্ট এই সমস্ত বেলাতে যাবে না। যখন দেবে তখন একটা সমাধানে আলাপ আলোচনা করা যাবে, তখন সমাধান হবে। যত দ্রুত এটা হবে, না হলে এটা করাই যাবে না। আর একটা জিনিস আমাদের প্রায় বলা হয় যে অমুক বঞ্চিত, তমুক বঞ্চিত, এটা আসলে বাংলাদেশের জিডিপি অনুযায়ী, এই বিষয়ে আমি বলতে চাই না, বাট আমাদের অভিজ্ঞতা আছে। সেটা হচ্ছে কি, বঞ্চিত কিন্তু বাংলাদেশে সবাই, যদি যারা ঘুষ নেয়, যারা দুর্নীতি করে, যারা ক্ষমতার অপব্যবহার করে, তারাই কিন্তু বঞ্চিত না। আর সবাই কিন্তু মনে করতে পারে বঞ্চিত। পরিবেশ পরিস্থিতি এরকম। আর আমাদের এখানে যেহেতু আমাদের মানুষের চিন্তা চেতনা ক্রিটিক্যালি ওইভাবে চিন্তা করতে পারে না, কিছু একটা বললেই কিন্তু সহজে বিশ্বাস করে যায়। আমি দেখেছি যে শিক্ষার্থীরা এখন যে ইমোশনাল স্টেজে আছে, আমরা যদি সত্যি কথা বলি, সঠিক কথা বলি, তাহলে কিন্তু মানবে না। আর পুলিশের সাথে যখন এটা হবে, তখন আমি কিছুদিন আগেই কিন্তু এই টেলিভিশনেই বলেছি, এই উপস্থাপকে ছিলেন, যে আমি পরিষ্কার দেখতে পাচ্ছি যে খুনাখুনি হবে, এবং এখনও আমি দেখতে পাচ্ছি যে আরও খুনাখুনি না হলে আরও পঙ্গু হবে, সেই অবস্থা আছে। এই অবস্থা থেকে পরিত্রাণের জন্য আমি মনে করি দ্রুত একটা আদেশ দরকার, কোর্টের একটা দ্রুত আদেশ দরকার। সেই আদেশটা যদি সরকারের পরে দেয়, তাহলে সরকারকে দ্রুত সমাধান করতে হবে। জি স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হয়ে কথা বলার জন্য। ধন্যবাদ জানাচ্ছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ডক্টর আবুর রহমান স্যার, আপনাকেও। স্যার, এই সমাধানে কিন্তু দুজনই একটি বিষয়ে এসে একমত হয়েছেন, যে তারা দুজন বলছেন যে হাইকোর্ট থেকে যদি এখন আগে উচ্চ আদালত থেকে আগে কোনো একটি রায় দেওয়া হয়, তারা সেদিকে কিন্তু বলছেন। এবং তারা কিন্তু একটি কথা বলছিলেন যে এটি সরকার আসলে দিতে পারবে না। আমি জানি না সেটি কেন বললেন, যদিও উচ্চ আদালত বলেছে সরকারের হাতে তারা ক্ষমতা দিয়ে দিয়েছেন পরিবর্তন, পরিমার্জন, সংশোধন, বিয়োজন। জি, আমি তো আগেও বললাম আপনার যে আমাদের প্রধান বিচারপতি, তার নেতৃত্বে যে রায়টা এসছে, সেই রায়ের মধ্যে কিন্তু আমাদের প্রজ্ঞাবান প্রধান বিচারপতি, তিনি কিন্তু এটা সমস্যা সমাধানের একটা রাস্তা বাতলে দিয়েছেন, এবং বলটাকে কিন্তু সরকারের কোর্টে তারা দিয়ে দিয়েছেন। হ্যাঁ স্যার, সরকার সেই বলটা কতটুকু গ্রহণ করে কাজে লাগাবে স্যার, সে উত্তর আমি জানবো। স্যার, তার আগে ছোট্ট একটি বিরতি নিচ্ছি। দর্শক, নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরছি একটু পরে, সঙ্গেই থাকুন। বিরতির পর আবার ফিরে এলাম। কথা বলছিলাম বর্তমান পরিস্থিতি নিয়ে। স্যার, আমরা আপনার কাছে আলোচনা করেছিলাম, আপনি বলছিলেন যে আদালতের যে বল, সেটি সরকারের কোর্টে দেওয়া হচ্ছে, এখন সেটি কতটুকু ব্যবহার করতে পারবে এই সামগ্রিক শিক্ষা কার্যক্রমের স্থবিরতা কাটাতে, আপনি সেটি নিয়ে বলছিলেন। শুনুন, আমি মনে করি যে সরকারের পক্ষ থেকে উদ্যোগ
অতি দ্রুত নেওয়া দরকার। এই উদ্যোগটা আরও আগে নেয়ার সুযোগ ছিল, সেটা বিভিন্ন কারণে নেওয়া হয়নি, কিন্তু এখন এই সুযোগটা অনতিবিলম্বে নেওয়া দরকার। আর তাছাড়া আদালতের কথা বলা হচ্ছে, এনআই খান সাহেব বারবার বললেন, কিন্তু আদালত তো এটা কোনো উপনিবেশের আদালত নয়, এটা আমাদের স্বাধীন দেশের স্বাধীন আদালত। কাজেই তাদের সাথে তারা আমাদের অ্যাক্সেসেবল, সরকার তাদের সাথে যে কোনো সময় কথা বলতে পারে, আমরা মানে অন্যরাও পারে, নাগরিক সমাজও পারে। কাজেই আপনার আদালতের সাথে কথা বলে প্রয়োজনে সুমোটোর কথা বলা হলো, সুমোটোকে ব্যবহার করে হোক বা অন্য যে কোনো মাধ্যমে ব্যবহার করে আদালতের রায়কেও আগে নিয়ে আসা যেতে পারে, শুনানিকে আগে নিয়ে আসা যেতে পারে, অথবা আপনার এটা সরকার একটা কমিশন গঠন করে তারা কিন্তু একটা নেগোসিয়েশনের পথ উন্মুক্ত করে তারা কিন্তু কোর্টকে সাহায্যও করতে পারে। তো আমি সরকার কিন্তু গুরুত্ব দিচ্ছে বলে কিন্তু আজকে প্রধানমন্ত্রী ভাষণ দিলেন জাতির উদ্দেশ্যে। নিশ্চয়ই প্রধানমন্ত্রীর ভাষণ তো অত্যন্ত ওয়েলকাম, এবং প্রধানমন্ত্রী কিন্তু যারা নিহত হয়েছেন তাদের দায়িত্ব নিয়েছেন এবং ছাত্রদেরকে আশ্বস্ত করেছেন যে রায় তাদের পক্ষে আসবে বলে তিনি আশা করেন। তো সেটার দিক থেকে সেই উদ্যোগ ঠিক আছে, কিন্তু আমি মনে করি যে এই উদ্যোগ হয়তো যথেষ্ট হবে না, কারণ আজকে ইতোমধ্যে আগামীকালের জন্য কর্মসূচি ঘোষণা করা হয়েছে, সর্বাত্মক শাটডাউন। পরশু দিন কি কর্মসূচি আসবে, তারপরের দিন কি থামছে না, কিন্তু কর্মসূচি তো থামছে না, কিন্তু এটাকে তো থামাতে হবে। বিশেষ করে কোমলমতি যে ছাত্ররা এই যে আপনার কোটা যে আপনার সংস্কার চাচ্ছেন, যারা কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত না, যারা কোনো অপতৎপরতার সাথে যুক্ত না, সেই হাজার হাজার লক্ষ লক্ষ ছাত্রছাত্রীরা যারা সারা দেশে নেমেছে, তাদেরকে তো বুঝিয়ে তাদেরকে তো আনতে হবে ক্লাসে ফিরিয়ে। সেই জন্য আমি মনে করি একটা দ্রুত নেগোসিয়েশন যাওয়া দরকার। ছোট্ট কথা আমি বলে শেষ করতে চাই, মানে এই পর্বটা, সেটা হচ্ছে যে এনআই খান বললেন, আমরা যখন শিক্ষকদের বঞ্চনার কথা বলছিলাম তার উত্তরে তিনি যেটা বললেন, তার থেকে আমার মনে হলো যে আসলে নারীর গর্ভে জন্মে যেমন পুরুষ নারীকে অবহেলা করে, হ্যাঁ, তেমনি শিক্ষকদের কাছে লেখাপড়া শিখে আমলারা এবং রাজনীতিবিদরা তারা ভুলে যান শিক্ষকদের কথা। তা আজকে দেশের অবস্থা তাই হয়েছে, শিক্ষকদেরকে অবহেলা করে, ছাত্রদেরকে অবহেলা করে দেশ এগোতে পারে না। জি স্যার, একটু যেতে চাই ডক্টর আব্দুল হালিম স্যার। স্যার, এই সামগ্রিক পরিস্থিতিতে আপনারা শিক্ষকরা আসলে কি উদ্যোগ নেবেন শিক্ষা কার্যক্রম ফিরিয়ে আনতে? আমরা উদ্যোগ নিতে সবসময় রেডি, কিন্তু সরকারকে আমরা অনুরোধ জানাবো যে এই যে কঠোর আন্দোলন বিরোধীদের সাথে সমস্যার সমাধান, যারা হাইকোর্ট বলেন তাদের সমস্যার সমাধানের যে প্রক্রিয়া যার না কেন প্রক্রিয়াটা শেষ করতে হবে। কিন্তু সেই প্রক্রিয়া শেষ করলেও শিক্ষক সমাজের যদি যে দাবি দেওয়া আছে যে এইটা নিয়ে যদি কথাবার্তা না বলা হয়, এটা যদি সমস্যার সমাধান না করা হয়, তাহলে কিন্তু ওই শিক্ষা প্রতিষ্ঠান আবার সে বন্ধই থাকবে। আপনি খুলে দিলেন, ইউজিসি খুলে দিল, কিন্তু শিক্ষক সমাজ তো গেল না। তো সেক্ষেত্রে কিন্তু আবার ওই বন্ধই থাকলে ছাত্র কিন্তু ক্লাসে আসবে না। সুতরাং শিক্ষার্থীদের পাশাপাশি শিক্ষকদের যে সমস্যাগুলো সেটি আগে সমাধান করতে হবে, সমাধান পাশাপাশি করতেই হবে। দুইটা, এটাও পাশাপাশি উদ্যোগ নিতে হবে আর ওটাও পাশাপাশি উদ্যোগ নিয়ে সমস্যার সমাধান করতে হবে। তারপরে যে সমস্যার সমাধান বললাম যে আমাদের লার্নিং লসের কথা বলছি, ভাবছি হয়তো প্রেডিক্ট করছি, আসলে সেটা সমস্যা হবে না, শিক্ষকরা সেটা পুষিয়ে দিতে পারবে। জি স্যার, আপনাকে ধন্যবাদ। আমরা একটু শেষবারের মতো যেতে চাই মির্জা আকবর স্যার আপনাকে। স্যার, আপনি এতক্ষণ যে বিষয়টি বলছিলেন যে লক্ষ লক্ষ ছাত্রছাত্রীর কথা বলছিলেন যে তারা মাঠে নেমে গেছে, এবং স্যার এটি কিন্তু যেহেতু এরা কোনো অর্গানাইজড সংগঠন না, আমরা দেখি যে এলোমেলোভাবে কিন্তু তারা রাস্তাঘাটে নামছেন, আন্দোলন করছেন। হয়তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে তারা আন্দোলন বলছেন যে আজকের মতো শেষ, কিন্তু আমরা দেখছি অন্য জায়গায় হয়তো আর এক পক্ষ দাঁড়িয়ে যাচ্ছে। মানে বিষয়টি কিন্তু সাংগঠনিকভাবে হচ্ছে না, এই কারণে আরও সমস্যাটি বা সংকটটি বেশি তৈরি হচ্ছে। তা সব মিলিয়ে আপনি কি মনে করছেন, যেহেতু এটি একদম একটি বিশৃঙ্খল পরিবেশের দিকে যাচ্ছে বা চলে গেছে, এখন আসলে মূল কাজটি কাদের করা উচিত এবং সেটি কতটুকু করছে? একদম শেষ প্রশ্ন স্যার, ছোট্ট করে বলবেন। যে আসলে ছাত্ররা যারা আন্দোলন করছে যে কোটা সংস্কারের জন্য, তারা তো সারা দেশে কোনো সংগঠিত প্রতিষ্ঠানকে বা সংগঠনকে রিপ্রেজেন্ট করে না, এরা সাধারণ ছাত্রছাত্রী। তাৎক্ষণিকভাবে আন্দোলনের মধ্যে দিয়ে এদের একটা সংযোগ গড়ে উঠেছে, কিন্তু সারা দেশে কিন্তু তারা আজকে ডাক দিচ্ছে এবং তাতে সাড়া পাচ্ছে। এই বাস্তবতাটা বুঝতে হবে। তো সেই জন্য তাদের সাথে কথা বলতে হবে। হ্যাঁ, তাদের সাথে যদি মাননীয় প্রধানমন্ত্রী এই কোটা সংস্কার আন্দোলনের নেতৃবৃন্দকে ডাকেন, তারা তো তার নাতি নাতনির বয়সী, আর মাননীয় প্রধানমন্ত্রী যে কাউকে ডাকতে পারেন, তিনি যদি ডেকে তাদের সাথে কথা বলেন, আমি মনে করি একটা সমাধান
একেবারেই দূরবর্তী কিছু নয়। হ্যাঁ, এবং মাননীয় প্রধানমন্ত্রী তাদের প্রতি সহমর্মিতার কথা আজকে কিন্তু জ্ঞাপন করেছেন, বারবার জ্ঞাপন করেছেন। তো সেদিক থেকে সেই উদ্যোগ কিন্তু একটা খুবই জরুরি উদ্যোগ হতে পারে। আর আমি যেটা মনে করি যে আপনার শুধু মানে এছাড়া যদি আমরা এই বিষয়টাকে বাড়তে দেই, তাহলে কিন্তু এর মধ্যে অন্যান্য শক্তি ঢুকে পড়ছে, তার নানান প্রমাণ আছে, এবং কর্মসূচিগুলো আজকে কিন্তু ছাত্র পরিসরে থাকছে না। এটা কিন্তু আরো বেশি আপনার রাজনৈতিক হয়ে যাচ্ছে। কাজে এটাকে সেদিকে এগিয়ে যেতে দেওয়া উচিত হবে না। এই সমস্যার আশু সমাধান করতে হবে। জি স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। অধ্যাপক ডক্টর আব্দুল হালিম স্যার আপনাকেও। দর্শক, আমরা কথা বলছিলাম বেশ কয়েকজন অতিথির সঙ্গে, তারা কিন্তু সর্বসাকুল্যে সবাই এসে একটি কথাই বলছেন যে বর্তমান যে পরিস্থিতি যেখানে এসে দাঁড়িয়েছে এটি আর বাড়তে দেয়া কোনোভাবেই উচিত হবে না, এবং তারা এজন্য অতি দ্রুত রাষ্ট্র সরকার বা আরও যেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বা অন্যান্য যারা রয়েছে তাদেরকে অতি দ্রুত উদ্যোগ নিয়ে এখান থেকে এই সংকটটি শেষ করে শিক্ষা যে স্থবির হয়ে রয়েছে সেটি যাতে দ্রুত শুরু হয় তার জন্য কার্যকর পদক্ষেপ নেওয়ার কথা বলছে। আমরা নিশ্চয়ই প্রত্যাশা করব সেই পদক্ষেপ নিশ্চয়ই রাষ্ট্র নিয়ে এই সংকটটি সমাধান হবে, সেই প্রত্যাশায় আজকের মতো শেষ করছি। আগামী অন্য কোনো দিন অন্য কোনো বিষয়ে আবার দেখা হবে। শুভরাত্রি।